আমি ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলা থেকে এসেছি। এই 300 সিঁড়ি পার করে সে ভোলে বাবার গুফায় পৌঁছাতে হবে। আমি মধ্যপ্রদেশ গিয়েছিলাম ফার্স্ট আমার লাইফে, একা সিঙ্গেল জার্নি করেছিলাম, সেটা তন্ময়দার ভিডিও দেখে। ভোলে বাবা নাকি অনেকটাই গলে গেছে, দাঁড়াতে পারছি না, দাঁড়াতে পারছি না, চলে এসেছে। এখন বাজে 7:33 আর আমি এই সময় পৌঁছে গেছি সেই পঞ্চতারিণী। জয় বাবা বরফানি। আমি এখন ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বাসে করে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব 234 কিলোমিটার। সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। ওখানে পৌঁছে একটা হোটেল নিয়ে পরদিন চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার ট্রেক শুরু করব। চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার গুফা দর্শন করে বালতাল দিয়ে নেমে যাব দুদিনে। টোটাল কভার করব 48 কিলোমিটার। চলুন এই দুর্গম যাত্রা শুরু করা যাক। জয় ভোলে। এখন সেই লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে আমাদের ব্যাগ চেকিং হবে, RFID কার্ড চেকিং হবে, পার্চি চেকিং হবে, তারপরে এন্ট্রি হবে। এই যে প্রচুর লোক এখানে চলে এসছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে। ফাইনালি চেকিং করে চলে এসেছি। এবার আমি যাচ্ছি সেই পেহেলগাঁও যে আমাদের বেস ক্যাম্প আছে সেখানে। কিন্তু আমরা এখানে একটা রুম নিয়েছি, হোটেল জাহাঙ্গীর কটেজ থেকে আমাদের গাড়ি করে নিতে চলে এসছে। আর এইটাই হলো সেই হোটেল জাহাঙ্গীর কটেজ। আর এখানকার যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই রুমটা হলো, এদিকে হলো ডবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে। একসাথে 3 থেকে 4 জন চলে আসবে। আর সাথে আছে অ্যাটাচ টয়লেটটাও ভালো। তো এই রুম আমরা এরকম 2টো রুম নিয়েছি। 2টো রুম নিয়ে এখানে পড়েছে আমাদের 2500 টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। কালকে চলে এসেছিলাম এই পেহেলগাঁও আর এখানে একটা হোটেলে ছিলাম। এই হোটেল থেকে এখন বাজে সকাল 4:32 আর আমরা পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার বেরোচ্ছি এখান থেকে, গাড়ি করে যাব চন্দনবাড়ি। তো আজকে সেই যাত্রা শুরু হচ্ছে আমার জীবনের দ্বিতীয় টাইম। আমি একবার গেছিলাম, সেটা হলো বালতাল দিয়ে অমরনাথ গুহা দর্শন করেছিলাম, কিন্তু এইবার যাব আমি এই চন্দনবাড়ি হয়ে। আমরা এখান থেকে গাড়ি করে এবার যাচ্ছি সেই চন্দনবাড়ি। এই পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব হলো 16 কিলোমিটার। এই পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি এই রাস্তাটা যেতে, এই 16 কিলোমিটার যেতে কিন্তু লাগে হলো 200 টাকা পার হেড। জয় বাবা বরফানি। আজ আমি আপনাদের নিয়ে চলেছি হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান অমরনাথ গুহার উদ্দেশ্যে। এই চন্দনবাড়ি থেকে আমার যাত্রা শুরু হয়েছে। যে চেকিং ফার্স্ট চন্দনবাড়িতে হয়, ব্যাগ চেকিং, RFID কার্ড, যেখানে এক জায়গায় স্ক্যান করা হলো, আমার ফটো চলে আসলো যে আমি এখান থেকে যে যাত্রা করছি, আমার এন্ট্রি হয়ে গেল। এই দু সাইডে প্রচুর লঙ্কারখানা আছে আর এখান থেকে শুরু হচ্ছে সেই যাত্রা। सुडाल तक 1250, शीशनाग तक है 2250 और गिनेशडाल तक है 3050 और पैंतन तक है 3550 और गुफा तक है 4550। गुफा तक जाने के लिए कितना टाइम लगेगा? आज ही चला जाएगा क्या? नहीं, अगर 2 बजे तक गेट बंद नहीं हुआ तो पहुंच जाएगा। 2 बजे गेट बंद हो गया तो आज कितना तक जा सकते हैं आज? जितना आप चल पाओगे सर। अच्छा। घोड़ा का कोई काउंटर है क्या? काउंटर है? हाँ, घोड़े का रेट सर यहाँ से ঘোড়ার যে রেটটা আপনাদের শোনালাম, ঘোড়ার রেট আছে। তো আপনারা যখন ঘোড়া করবেন সবসময় আমি একটা ভিডিওতে কথা বলি, ঘোড়াওয়ালার আই কার্ডটা কিন্তু আপনার কাছে রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু ঘোড়াওয়ালা আপনাকে চুনা লাগিয়ে দেবে। আপনারা যদি কেউ ঘোড়া বা পিট্টু পালকি করেন, তার একটু উপরে উঠেই চন্দনবাড়ি থেকে এই হলো 2টো কাউন্টার আছে, এখান থেকে আপনারা করে নেবেন। হর হর মহাদেব। আমি যাত্রা শুরু করছি এই চন্দনবাড়ি থেকে। আর এখান থেকে এই রাস্তাটা পেরিয়ে যেতে হবে পিছুটক, শেষনাগ, মহাগণেশটপ, পঞ্চতারিণী হয়ে সেই বরফানি বাবার দর্শন করব। তো চলুন এই মহাযাত্রা শুরু করা যাক। আর সাথে অবশ্যই থাকবেন, আর আপনাদেরও দর্শন করাবো সেই পবিত্র শিবলিঙ্গের, বরফের শিবলিঙ্গের। চলুন দেখে নিই আমার ভিডিওর মাধ্যমে এই পবিত্র যাত্রার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ধাপ
যাই বলে। এখন বাজে 5:50। চন্দনবাড়ি থেকে কিছুটা চলে এসেছি, চন্দনবাড়ি থেকে অনেকটাই চলে এসেছি। আর আমরা এবার এখান থেকে এইভাবে গিয়ে এই উঠে উঠে ওই ওপর দিয়ে যেতে হবে। তো দেখতে আজ গিয়ে যেখানে থামবো সেখানকার টাইমিং কি আছে, কত টাইমের মধ্যে সেখানে ঢুকতে পারছি, কত টাইম লাগছে, সব ইনফরমেশন দেবো আপনাদেরকে। যারা ভিডিও দেখছেন, যারা পরবর্তীতে অমরনাথ আসবেন আমার ভিডিও দেখে, যাতে কোনো রকম প্রবলেম না হয়, সব আপডেট থাকবে। জয় বলে, জয় বাবা বর্ফানি। হর হর মহাদেব। আমি এই লাঠিটা তো নিয়ে এসেছিলাম, সেই মাতাজির দর্শন করেছিলাম ওখান থেকে, সে বৈষ্ণব দেবী দর্শন করেছিলাম। এই লাঠি নিয়েই আবার আমি সে বাবার দর্শন করব। আর এখানে লাঠিও আপনি কিনে নিতে পারেন, লাঠির প্রাইস হলো 30 টাকা। চন্দনবাড়ি থেকে গুহা এই রাস্তাটা হলো 32 কিলোমিটার, 32 কিলোমিটার। আর চন্দনবাড়ি থেকে গুহা পর্যন্ত পৌঁছাবো সেই 32 কিলোমিটার। আবার গুহা থেকে আমি পালতাল নামবো, ওটা 14 কিলোমিটার। টোটাল আমাকে 46 কিলোমিটারের একটা ট্রেকিং করতে হবে। টোটালটাই আমি হেঁটে করব, সে ভোলে বাবার আশীর্বাদে। জয় ভোলে, জয় বাবা। চন্দনবাড়ি 0, শেষনাগ 12 কিলোমিটার, আর হোলি ক্যাপ 32 কিলোমিটার। আর এখান থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে হলো ঘোড়া, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে হেঁটে যারা যাবে তাদের জন্য। এই রাস্তায় ফার্স্ট উঠতেই হলো কারো যদি হঠাৎ কোনো পেট ব্যথা, শ্বাসকষ্ট, যা কিছু প্রবলেম, এখান থেকে আপনারা মেডিসিন নিয়ে তারপরে উপরে উঠবেন। ভারত সেবা সংঘ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে। হর হর মহাদেব। জয় বলে। हम लोग कहाँ से आया? आगरा। बाबा हर हर महादेव, हर हर महादेव। से बात होगा। मैडम हम कहाँ से आए? आंध्र प्रदेश से आई। कैसे लग रहा है बाबा का दर्शन करने जा रहा है? अच्छा है, अब तो अभी शुरू हुआ, थोड़ा आगे जाना ज़्यादा है। हम 3 दिन का प्लान है। आज को शेषनाग तक जाएंगे, फिर कल पंचतरनी, कल उसके परसों हम दर्शन करके बालताल से नीचे जाएंगे। जो लोग अभी बाबा का दर्शन करने आएंगे उसके लिए क्या मैसेज देना चाहते हैं आप? आओ, शान से ऊपर जाओ, सीधे सीधे जाओ, आपका केयर आप ही करना है। दर्शन करके अच्छी तरह से फिर आपका घर अच्छी तरह से जाओ। घोड़ा व पालकी आप करने चाहे बोलेंगे? मैं तो कभी नहीं कहा। मैं पहले केदारनाथ भी किया, तब भी नहीं घोड़ी लिया, अब भी नहीं लेते। सीधा सीधा हम पैदल ही जाएंगे। जय बोले, जय बोले, जय बोले। हर हर महादेव। जय बाबा बर्फानी। সে ভোলে বাবার ট্রেকিং শুরু হয়ে গেছে। চন্দনবাড়ি থেকে পিছু টপ, এইটা 3 কিলোমিটার টানা খাড়াই আছে। এই খাড়াইটা পার করলে তারপর একটু নর্মাল রাস্তা চলে আসবে। রাস্তায় দেখা হয়ে গেল, এই অমরনাথ যাত্রা টেক করার সময় দেখা হয়ে গেল সে বিপ্লব দার সঙ্গে। বিপ্লব দা সেই বাঁকুড়া থেকে আসছে হেঁটে হেঁটে। তো বিপ্লব দার সাথে কথা বলবো আর বিপ্লব দার হিস্ট্রিও আপনাদের সামনে তুলে ধরবো। বিপ্লব দা, আপনার একটু হিস্ট্রিটা যদি বলেন। হ্যালো সবাইকে নমস্কার। আমি ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলা থেকে এসেছি। অলরেডি আমার 24 রাজ্য সাইকেল কমপ্লিট করেছি। আমি ভাবতে পারিনি আমাদের বাঁকুড়া জেলা বাঙালি আদার সঙ্গে দেখা যায়, কেউ পুরুলিয়া আছে, কেউ আমাদের অষ্টমান সব কার আছে বাঙালি। হ্যাঁ, কলকাতা। আচ্ছা, খুব ভালো লাগলো দেখায়। যাই হোক, এই দেখো ভারত যাত্রা লিভ প্লিজ। আবার তো এটা হয়েছে 65 দিন হয়েছে, এটা বাড়িতে হেঁটে হেঁটে বেরিয়েছে। তার আগে সাইকেলে কমপ্লিট হয়েছে 24 রাজ্য, অনলি 0 বাজেট, নো মানি। আর তার সঙ্গে এই মেসেজটা দিচ্ছি, আর টিভি ডু নট স্মোকিং রাইড, যে লোক চালাতে মোটর বাইক, মানে হিন্দিটা মানে অভ্যাস হয়ে গেছে, টুকটুক মুখে চলে আসছে এরকম, মানে সেবেলা মেসেজ দিচ্ছে একটু। হ্যাঁ, মেসেজ দিচ্ছে যে কেউ স্মোক করবে না, ড্রিঙ্ক করবে না, অ্যালকোহল এইসব যাতে কেউ না করে, সেটাই ওনার মেসেজ। আর থেকেই সেই ঘোড়ার রাস্তাটা আর হাঁটার রাস্তা এক হয়ে যাচ্ছে। নিচে থেকে ঘোড়ার রাস্তাটা এসে এই হাঁটার রাস্তা এক হয়ে যাচ্ছে। এইবার যে রাস্তাটা এই সামনেই আসছে সেই পিছু টপ, পিছু টপের এখানটায় এই ঘোড়ার এই রাস্তাটা পর্যন্ত আমাদের এইভাবে যেতে হবে। তারপরে আবার ঘোড়া আর হাঁটার রাস্তা আবার আলাদা হয়ে যাবে। 4 কিলোমিটার কমপ্লিট হলো, চলে এসছে এই পিছু টপ। ওয়েলকাম টু যাত্রা পিছু টপ। আর পিছু টপ থেকে আপনাদের সব দূরত্বগুলো দেখাচ্ছি।
পিছু টপ এখানে হলো 11,000 ফিট ওপরে আমরা চলে এসেছি। আর এরপরে হলো প্রিন্সিপাল 11,000 ফিট, ওটাও এখান থেকে পিছু টপ থেকে 4 কিলোমিটার, শেষনাগ এখান থেকে 9 কিলোমিটার, আর পঞ্চতারিণী এখান থেকে 15 কিলোমিটার। তো এবার আমি এখান থেকে যাত্রা শুরু করছি। আর হোলি ক্যাপ এখান থেকে 29 কিলোমিটার, সে ভোলে বাবার কাছে পৌঁছাবো। হর হর মহাদেব। পিছু টপের এখানেই আছে ওয়াশরুম, আছে অনেক লেডিস জেন্টস ওয়াশরুম আছে, এখানে ওয়াশরুম ইউজ করে নেবেন, যা ওয়াশরুম এখানে ইউজ করে তারপর আবার যাত্রা স্টার্ট করবে। আর সামনেই আছে সেই ভান্ডারা পিছু টপে, এই ভান্ডারা থেকে আপনারা কিছু খেয়ে নেবেন। সবসময় কিন্তু এই ট্রেকিংয়ের পথে খালি পেটে যাত্রা করবেন না, সবসময় পেটে কিছু রাখার চেষ্টা করবেন। যেহেতু এটা পাহাড়ি রাস্তা, চক্কর দিতে পারে, বমি হতে পারে, উল্টি হতে পারে, শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, খিদে থাকলে মাথা ঘুরতে পারে। ওই জন্য সবসময় চেষ্টা করবেন পেটে কিছু থাকার বা দিয়ে রাখার, যাই বলে। ধোসা নিয়ে নিলাম, ধোসাটা খেয়ে নেব। ভান্ডারাতে নাচানাচি করে খাওয়া দাওয়া করে আবার এই পিছু টপ থেকে যাত্রা শুরু করে দিলাম। এই রাস্তাটা একদমই অতটা খাড়াই না, সমতলই আছে, নর্মাল রাস্তা একদম। বালতাল থেকে যে রাস্তাটা, বালতাল থেকে গুফা 14 কিলোমিটার বা 16 কিলোমিটার, যেটাই হোক, কিন্তু অনেকটা চড়াই আছে রাস্তাটা। কিন্তু পেহেলগাঁওয়ের রাস্তাটা বেশি রাস্তা, কিন্তু অতটা চড়াই নেই, এটাই একটা। এটা দিন বেশি লাগে, একদিন বা দুদিন, কেউ 3 দিনেও যায়। আর বালতাল একদিনে হয়ে যায়, এটাই যা। আমি আগের বার 2023-এ যখন অমরনাথ যাত্রা করেছিলাম, আমি বলেছিলাম, আমি এসেছিলাম সেই ওয়েস্ট বেঙ্গল বসিরহাট থেকে। আমি বলেছিলাম যে আমি পরের বার কারা কারা আমার সাথে আসতে চান তাদেরকে আমি নিয়ে আসবো। সেই আমার সঙ্গে এবার এসছে বর্ধমানের চিন্ময়, আর আমার বসিরহাটেরই ছেলে বিকাশ, আর এও বাঁকুড়ার ছেলে, একেও নিয়ে এসেছি। আমার সাবস্ক্রাইবারে আমার ফার্স্ট ভিডিও দেখেছিল, সেই মহাকালের ভিডিও। আমি মধ্যপ্রদেশ গিয়েছিলাম ফার্স্ট, আমার লাইফে একা সিঙ্গেল জার্নি করেছিলাম, সেটা তন্ময়দার ভিডিও দেখে। আর তন্ময়দার ভিডিওতে আমি কমেন্ট করে করে তন্ময়দার ইনস্টা আইডি নিই, তারপর ইনস্টা আইডি থেকে ফোন নাম্বার, তারপর পুরোভাবে দাদা ভাইয়ের মতো এখন সম্পর্ক। এখন মহারাষ্ট্র ট্রিপ করেছি আমরা, কুম্ভ করলাম, এটা অমরনাথ করছি, 3 নম্বর চলছে। একেও আমি নিয়ে এসেছি। আর এ হলো হাবড়া থেকে এসছে পার্থ, একেও আমি নিয়ে এসেছি সেই বাবা বরফানি বাবার দর্শন করাতে। আর আমাদের সাথে আছে সেই মহারাজ, মহারাজ পিছনে আছে, এই যে মহারাজ, আজা আজা আজা। আর সাথেই রাস্তায় দেখা হয়ে গেল সেই বিপ্লবদার সাথেও যেতে পেরে আমরাও খুব গর্বিত যে বিপ্লবদার সাথে দেখা হয়ে গেল। এই পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়েছে, খুবই ভালো, প্লিজ লেফট নিয়ে লিপ করে করে। আর এই যে আমাদের মহারাজজি এসে গেছে, এ অভিষেক শর্মা, ও এসেছিল। অভিষেকও আগের বছর এই পেহেলগাঁওয়ের রাস্তায় করেছিল, তো এবছরও আমার সাথেও অমরনাথ যাত্রা করছে। এইভাবে আমি চেষ্টা করব বাবার দর্শন করানোর জন্য আরও বেশি বেশি লোক আমার সাথে আসুক। আমার সাথে টোটাল আমি যখন গ্রুপ খুলেছিলাম যে অমরনাথ যাত্রা 2025 কারা কারা করতে চান আমার সাথে, সেই সময় আমার সাথে ছিল 15 জন। সেই 15 জন থেকে ফার্স্টেই মেডিকেল হয়ে গেল সবার 15 জনের, কিন্তু যখন ব্যাংকে গিয়ে ডেট নিতে গেলাম তখনই হয়ে গেল 7 জন। সেই 7 জনকে মোটিভেট করে, সেই মোটিভেটের জোর রেখে তাদেরকে এই যুদ্ধ হলো। সেই যুদ্ধে অনেকে অনেক রকম কমেন্ট করতে থাকলো, আমি যাব না, এই অনেক ভয় দেখাচ্ছে, ওখানে এই আছে ওই আছে। আমি সবাইকে মোটিভেট করে সেই একই জায়গায় স্ট্রিক্টলি থেকে আজকে আমি সাকসেস, যে ওদেরকে এই অমরনাথ যাত্রায় করাতে পারছি আর ফাইনালি সেই যাত্রা করছি। এটাই ভোলে বাবার আশীর্বাদ, আর ভোলে বাবার আশীর্বাদ ছাড়া এটা হতে পারে না। জয় বলে জয় বাবা বরফানি। ওই যে রাস্তাটা ওইভাবে আসছে, এইভাবে হেঁটে 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 এইভাবে উঠে যাচ্ছে। জেজিবলের এই রাস্তাটা একটু খাড়াই আছে, রাস্তাতে আপনি বরফও দেখতে পাবেন, রাস্তার ধারে বসারও জায়গা আছে। আর এই যাত্রাতে সবসময় সাথে কিন্তু রাখবেন চশমা, রেনকোট, টুপি রাখবেন, মাস্ক রাখবেন। এখানে প্রচণ্ড ধুলো উঠছে। আপনার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মেডিসিন। যদি আপনি রেগুলার বেসিস কোনো মেডিসিন খেয়ে থাকেন সেগুলো তো নেবেনই। তাছাড়াও যেমন
সর্দি জ্বর পায়খানা, তারপরে অনেকে শ্বাসকষ্ট আছে, সেই হিসাবে কিছু ওষুধ আছে সেগুলো নিয়ে নেবেন। হোমিওপ্যাথি একটা, কোকোঠাট্টি। ঘোড়া যাচ্ছে আর ঘোড়ার পায়ের যে ধুলো, সেই ধুলো উঠছে, ওর জন্য আমি মাস্ক পরে নিলাম। প্রচণ্ড ধুলো উঠছে। এখনই বললাম ভিডিওতে যে সবসময় আমার টুপিটা আনা হয়নি, ভুলে গেছি। মাস্কটা তো দিচ্ছিল রাস্তায়, নিয়ে নিয়েছি, আর সাথেও একটা নিয়ে এসেছিলাম। এখন থেকে ঘোড়া আর মানুষ একই রাস্তায় চলছে। আর স্যারেরা ওই ওপরে দেখুন ডিউটি করছে। স্যারেদের জন্য একটা লাইক অবশ্যই করবেন, স্যারেদের জন্যই এই যাত্রা আমরা সেফটিভাবে করতে পারছি। এই যাত্রা পথে যে যে পয়েন্ট থাকবে সব পয়েন্ট আপনাদেরকে দেখাবো, আর সেই বাবার বরফানি বাবার দর্শনও করাবো। তো আজকে আমি লাস্ট কত দূর যেতে পারছি, এটা আমার চ্যালেঞ্জ, সেটাও আপনাদেরকে সাথে শেয়ার করব আর আপনাদের সাথে দেখাবো। আমার ডান দিকে কিন্তু এই রেলিং আছে আর বাঁ দিকে এই আছে। আপনারা চেষ্টা করবেন সবসময় ডান দিক বাঁ দিক ধরে চলার, কারণ রেলিং অনেক জায়গায় একটু ভাঙা আছে, সেই জন্য এরকম ধারে যাবেন না, কোনো বিপদ ঘটাবেন না। আপনি এসছেন আর পরিবারের লোক কিন্তু ওয়েট করছে বাড়িতে যে আপনি কখন বাড়ি ফিরবেন। ওর জন্য কোনো কিছুতে রিস্ক নেবেন না, সবসময় নিজেকে সেভ করেই চলবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলা হয়নি, যেটা হলো এই অমরনাথ যাত্রায় আসার আগে আপনারা কিন্তু মোটামুটি প্রতিদিন 5 কিলোমিটার করে হাঁটা একটা প্র্যাকটিস রাখবেন, তাহলে এখানে এসে কষ্টটা কম হবে। আর একটা যেটা এখানে অক্সিজেন এটা একটু কম আছে, আর সাথে কিন্তু যেটা রাখা জরুরি সেটা শুকনো খাবার রাখবেন, একটা ছোট জলের বোতল রাখার চেষ্টা করবেন, আর হলো একটু ঠান্ডার মানে গরম পোশাক রাখবেন, কেন ওপরে অনেক ঠান্ডা আছে। হ্যান্ড গ্লাভস, একটু ঠান্ডার জিনিসপত্র, মোজা নেবেন 3-4 সেট, এইসবগুলো রাখবেন। আর যত লাগেজ ছোট করবেন তত আপনার ভালো। এটাই জিবাল আর 2 কিলোমিটার বাকি, শেষনাগ 7 কিলোমিটার, এমজি টপ 11 কিলোমিটার, আর পঞ্চতারিণী 21 কিলোমিটার, হোলি ক্যাপ এখান থেকে 27 কিলোমিটার। তো আমাদের আজকে টার্গেট আছে পঞ্চতারিণী 21 কিলোমিটার, আর সেটা দেখি টার্গেট আছে যদি হয়ে যায়। আর এখানে রাস্তায় দাদার সাথে দেখা হলো। দাদা কোথা থেকে এসছে? জয় বলে। কোথা থেকে এসছে? बनारस। कहाँ से है? बनारस से। वाह, भोले बाबा का जगह से। जय बोले, हर हर महादेव। বাবাকে স্মরণ করে করে পৌঁছে যাবো সেই ভোলে বাবার গুহাতে। হর হর মহাদেব। সবাই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট আর হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আমি এই কষ্ট করে ভোলে বাবার কাছে পৌঁছাচ্ছি, আপনাদের আশীর্বাদে সেই ভোলে বাবার কাছে যাচ্ছি, আর আপনাদেরকে সেই ভোলে বাবার দর্শন করাবো। হর হর মহাদেব, জয় ভোলে বাবা। জজিপালের এখানেও কিন্তু ল্যাঙ্গার আছে, আপনারা এখানে রেস্ট করে নিতে পারেন, কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন। কিন্তু আমরা এখানে ওয়েট করবো না, আমরা যেহেতু আজকে আমাদের পঞ্চতারিণীর টার্গেট আছে, সেই হিসাবে আমরা দাঁড়াচ্ছি না, আমরা হেঁটে যাবো আজকে। গণেশ স্টপ হলো 4 কিলোমিটার, আর পোষপত্রী 6 কিলোমিটার, আর পঞ্চতারিণী 14 কিলোমিটার। তো আমাদের আজকে টার্গেট হলো পঞ্চতারিণী, মানে 6 আর 4 10, টোটাল আমাকে আর 14 কিলোমিটার হাঁটতে হবে। 14 কিলোমিটার হাঁটলে পঞ্চতারিণী। তা এখনও 14 কিলোমিটার দেখি কত টাইমে কভার করতে পারছি, তার উপরেই নির্ভর করবে যে পঞ্চতারিণী পৌঁছাবো না পোষপত্রী, কোথায় নাইট স্টে হবে সেটা মহাদেব ঠিক করে দেবে। হর হর মহাদেব। এই শেষনাগের এখানেও আপনারা রাত কাটাতে পারেন, এখানে অনেকে আজকের দিনটা থেকে যায়, আবার কালকে থেকে দর্শন করেন, যাত্রা স্টার্ট করেন, তারপরে দ্বিতীয় দিন দর্শন করেন ভোলে বাবা। আবার অনেকে এই রাস্তাটা 3 দিনও করেন, কিন্তু আমরা এখানে দাঁড়াচ্ছি না, এখান থেকে আবার রওনা দিচ্ছি। সকাল 6টায় যাত্রা স্টার্ট করেছিলাম, এখন দুপুর 12টা। সেই দুপুর 12টায় আমি শেষনাগ পৌঁছে গেছি। 6 ঘন্টা টানা জার্নি করেছি, টানা হেঁটে, আর কিছু ভ্যান্ডারাতে দাঁড়িয়ে খেয়েছি কিন্তু কোথাও বসিনি। তো 6 ঘন্টাতেই পৌঁছে গেলাম সেই শেষনাগ, আর এই ভান্ডারাতে কিছু খেয়ে তারপরে আবার যাত্রা শুরু করবো। হর হর মহাদেব। একটু খেয়ে নিচ্ছি আমি ভান্ডারা থেকে। শেষনাগের উচ্চতা হলো 12,800 ফুট। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই 12,800 ফুটে। আর এখানে এখনও পর্যন্ত শ্বাসকষ্ট কোনো প্রবলেম হয়নি, পা হাত পা এখনও বসিনি আমি, চলছে কন্টিনিউয়াস। এখন ধুলো খাচ্ছি, কিন্তু ওয়েদারটা খুব ভালো, ওর জন্য। বৃষ্টি হলে এইসব রাস্তা আর চলা যাবে না,
কাদা কাদা, তার মধ্যে ঘোরা যাবে। আর একটা দামি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো মোবাইলের সিম কোনটা নেবেন। আপনি যখন জম্মুতে আসবেন তখন সিম নেবেন, সেই সিমটা কোন সিম হবে আপনাদের টিমে সবাই ভাগ করে নেবেন, কেউ জিও নেবেন, কেউ এয়ারটেল নেবেন। আর বেশিরভাগ এখানে জিওটাই ভালো কাজ করছে। আমি এয়ারটেল নিয়ে ফেসে গেছি, এয়ারটেলে অর্ধেক রাস্তায় টাওয়ার পাচ্ছি না, কিন্তু জিও কিন্তু টাওয়ার আছে, অনেক জায়গায় নেট কাজ হচ্ছে না কিন্তু ফোন চলছে। এখান থেকে যারা যারা দেখতে পাচ্ছেন এই শেষনাগের ঝিল, তারা অবশ্যই কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখবেন, হর হর মহাদেব। এখান থেকে দুটো রাস্তা এক হয়ে যাচ্ছে, ঘোড়া আর মানুষের চলার পথ, সেই এক হয়ে ঘোড়া উঠছে, আমরা উঠছি একই রাস্তায়। ঘোড়া মানুষ সব, আর ঘোড়ার ওপরে মানুষ। ঘোড়াগুলো খুব কষ্টে কিন্তু সেই ওনাদেরকে নিয়ে যাচ্ছে। জানি না যে যেভাবে যাত্রা করতে পারে, কেউ পালকিতে করছে, কেউ ঘোড়ায়, আর আমরা হেঁটে। সেই মহাদেব যাকে যেভাবে দর্শন দেবে সে সেইভাবেই দর্শন নেবে। পুরাণ মতে মা পার্বতী শিবের কাছে জানতে চান আপনি কি অমর, আর এই অমরত্বের কাহিনীটা কি। তখন সেই শিব মা পার্বতীকে নিয়ে হিমালয়ের এক নির্জন গুহায় নিয়ে গিয়ে সেই অমরত্বের কথা জানান। সেই গুহায় কিন্তু আজ অমরনাথ গুহা নামে পরিচিত। আর এই পথ যাওয়ার সময় শিব সেই নন্দীজিকে পেহেলগাঁওতে রেখে যায়, চন্দনবাড়িতে সেই চাঁদকে রেখে যায়, আর গলার সেই সাপকে শেষনাকে রেখে যায়, আর পুত্র গণেশকে মহা গণেশ টপে রেখে যায়, আর পঞ্চতত্ত্বকে পঞ্চতারিণীতে রেখে যায়। আর তারপরই সেই গুহায় গিয়ে সেই অমরত্বের কথা শোনান। কিন্তু সেই সময় মাতা পার্বতী আমাদের ভোলে বাবার কোলে মাথা দিয়ে সেই অমরত্বের কথা শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে যান। আর সেই অমরত্বের কথা ওখানে থাকা দুটো কবুতর, সেই কবুতর সেই অমরত্বের কথা শুনে নেন। সেই কবুতর আজও রয়েছে সেই অমরনাথ গুহায়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। নিচে থেকে আমি এই শর্টকাটটা নিলাম, এই যেটা উঠছে, উফ ফেটে গেছে। ফাইনালি বসে গেলাম, এই শর্টকাটটা নিয়ে আমি বসে গেছি, এতটাই কষ্ট হচ্ছে। বাপরে দেখুন আসছে, চলে এসেছি পুষ্পাত্রী। আর এখানেই সব থেকে বড় লঙ্গার, এখানে সেই 56 ভোগও পাওয়া যায়। যাই বলে আমরা এই পুষ্পাত্রী থেকে আবার হাঁটা স্টার্ট করলাম। এখন বাজে বিকেল 5:30, আর এই পুষ্পত্রীতে অ্যানাউন্স হচ্ছে আপনারা যদি পঞ্চতারিণী যেতে চান তাহলে 5:30টার মধ্যে একটা চেকপোস্টটা ক্রস করুন, নাইলে কিন্তু আপনাদের এখানে থেকে যেতে হবে এই পুষ্পত্রীতে। তো এই পুষ্পত্রী থেকে পঞ্চতারিণীর দূরত্ব হলো 8 কিলোমিটার। তো সেইটা কভার করব, আর ওখানেই নাইট স্টে করব। আর কালকে ভোরবেলা সে ভোলে বাবার দর্শন করব। ভোলে বাবা নাকি অনেকটাই গলে গেছে, এটা একটা ব্যাড নিউজ। আমাদের দেখা হয়েছিল আমাদের বাঙালি একজন দাদা, সিঙ্গুরের দাদা, কালকেই বালতাল দিয়ে দর্শন করেছে, পেহেলগাঁও দিয়ে নামছে। তা দাদাই বলছিল যে দাদা নাকি 3.5 ফুট দেখতে পেয়েছে। তাহলে আমরা কত ফুট দেখব কালকে 5 তারিখ দর্শন করে? এর জন্য আজকে অনেকটাই এগিয়ে যাচ্ছি। জানি আমরা সেই সকাল 6টা থেকে হয়তো সন্ধ্যে 8টা পর্যন্ত হাঁটতে হতে পারে, কিন্তু পঞ্চতারিণীতে গিয়েই নাইট স্টে করবো। চেকপোস্ট ক্রস করে গেলাম 5:30টার মধ্যেই। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, 12 ঘন্টা কমপ্লিট। আর পুষ্পত্রী থেকে 5:30টায় স্টার্ট করেছিলাম, আর আধা ঘন্টায় 4 কিলোমিটার ট্রেক করে নিয়েছি। রাস্তাটা পুরো ঢাল আছে, এর জন্য খুব স্পিডলি ট্রেক করছি। ট্রেক করে আর 4 কিলোমিটার, দেখি কতক্ষণ টাইম লাগছে। বলে বাবার ডাক চলে এসছে, আর আমি দাঁড়াতে পারবো না। আমি চলে এসেছি বলে বাবা, আমি চলে এসেছি বলে বাবা।
বলে আবার ডাক পেয়ে গেছি, আর দাঁড়াতে পারছি না, দাঁড়াতে পারছি না বলে ডাক চলে এসেছে। আর এক মিনিট দাঁড়াতে পারছি না বলে আবার ডাক আমার চলে এসেছে। বাবা চলে এসছে, বাবা চলে এসছে, তোমার ডাক আমার চলবে। জানি না কার কি ফিল হয়, ফিল করি বলেই কিন্তু আজকে এত দূরে এসেছি বলে বাবা জয় বলে। আর এখানেও একটা ব্রিজ আছে, এটাই লাস্ট ব্রিজ। এরপর আমরা পঞ্চতারিণী পৌঁছে যাবো, আর 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এখন বাজে 7:33, আর আমি এই সময় পৌঁছে গেছি সেই পঞ্চতারিণী। পঞ্চতারিণী ফাইনালি পৌঁছে গেলাম। আর আমাদের আজকে 33 কিলোমিটারের জার্নি করলাম, সকাল 6টা থেকে সন্ধ্যে 7:30। টোটাল 13 ঘন্টা 50 মিনিট লেগেছে এই রাস্তাটা আসতে। তো এবার এখানে ট্রেন নেবো, ট্রেন নিয়ে রেস্ট করব করে নিয়েছি। এখানে এই ট্রেন নিয়েছে 700 টাকা করে, 700 টাকা করে। আমরা এখন এই ট্রেন নিয়ে এবার শুয়ে পড়বো। মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আজকে এই পঞ্চতারিণী থেকে আমরা বেরোচ্ছি হোলি ক্যাপের উদ্দেশ্যে, সে ভোলে বাবার দর্শন করব। তো কালকে অনেকটাই জার্নি করে এই পঞ্চতারিণী চলে এসেছি, আর এখান থেকে এবার যাব সেই হোলি ক্যাপ গিয়ে ভোলে বাবার দর্শন করব। তো সমস্ত ইনফরমেশান আপনাদের দিয়ে দেবো, আর কীভাবে যাবেন, কিভাবে দর্শন করবেন, দর্শন করার সময় কি কি মানে মাথায় রাখতে হবে, কি কি ওখানে কোথায় কবিতা থাকে, কোথায় প্রসাদ নিতে হবে, সব বলে দেবো। তো যারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, এখন সেই লাইন শুরু হয়ে গেছে। এখান থেকে 4:30-র সময় পঞ্চতারিণী থেকে লাইনটা ছাড়ে। তো এবার লাইন আস্তে আস্তে ছাড়া শুরু হয়ে গেছে, আর আমরাও এই 4:28 লাইনে দাঁড়িয়ে গেছি। জয় বলে জয় বাবা বরফানি। 1 কিলোমিটার চলে এসেছি, সঙ্গম 2 কিলোমিটার, হোলি ক্যাপ 5 কিলোমিটার। এখান থেকে বালতাল হলো 13 কিলোমিটার। গরম লাগছে, আবার জ্যাকেটটা খুলে নিলাম, জ্যাকেট টুপি। আর পঞ্চতারিণীতে এই রাস্তাটা কিছুটা খাড়াই, কিছুটা সমতল। এই রাস্তাটা এতটাই খাড়াই, এইভাবে গিয়ে আবার এইভাবে উঠতে হবে, ঠিকই ওইভাবে উঠতে হবে, অনেকটাই খাড়াই আছে এখানে। নিচে থেকে এই রাস্তাটা এইভাবে ঘুরে এইভাবে উঠছে, খুবই খাড়াই। আবার উঠে যাচ্ছে এইভাবে, ওই উপরে উঠতে হবে। ফাইনাল যে চড়াই ছিল সেটা কমপ্লিট করে ফেললাম, এইবার যেটা আছে নর্মাল। এইভাবে ওখানে একটা হালকা চড়াই আছে, তারপর নর্মাল রোড আছে। পঞ্চতারিণীর এই খাড়াইটা প্রচণ্ড। এটাই হলো সেই সঙ্গম পয়েন্ট। এখানে 3টে যে নদীর মিলনস্থল হচ্ছে, একদিক দিয়ে আসছে সেই অমরগঙ্গা, আর একটা হলো পম্পা নদী, আর পুষ্করিণী ঝর্ণা। এই 3টের মিলন যে স্থল, এটাকেই সঙ্গম স্থল বলছে। ওই সাইডে ওরা বালতাল থেকে আসছে, ওই রাস্তাটা, এটা পুরোটাই বরফ জমে আছে। গাড়িও এখান থেকেই গুফার ওখান দিক দিয়ে আসছে, তার মানে এই রাস্তাটা এখন ধীরে ধীরে অনেক আপডেট হয়ে গেছে, যে গাড়িও চলতে পারে এখানে। ফাইনালি আর হয়তো 1 কিলোমিটার বাকি, তারপর সেই গুফার মধ্যে আমি প্রবেশ করব। গুফা একদম কাছাকাছি চলে এসেছি, ওই দূরে গুফা। পুরো বরফ জমে গেছে এখানে, এই যে বরফ, এরা বরফ অনেকক্ষণ থেকে করছিল, সেই বরফ ফাইনালি এদেরকে দেখিয়ে দিলাম। আর একটু তারপরে সেই বাবার দর্শন, হর হর মহাদেব। বাবার আশীর্বাদে ফাইনালি পৌঁছে গেলাম সেই বাবার দরবারে। কষ্ট হচ্ছে, কিন্তু আনন্দ হচ্ছে যে বাবার কাছে পৌঁছে গেছি। সেই বাবার কাছে পৌঁছে গিয়ে আমার খুব আনন্দিত হচ্ছে। হর হর মহাদেব বাবা, তোমার আশীর্বাদে সেই কলকাতা থেকে আজকে চলে এসেছি। জয় ভোলে বাবা। এখানে একটু জ্যাম আছে। হোলি ক্যাপ আর 1 কিলোমিটার।
এখান থেকে সূর্য আস্তে আস্তে উঠছে। ফাইনালি সেই হোলি ক্যাপের একদম কাছাকাছি চলে এসেছি। এটাই সেই হোলি ক্যাপ, ওর মধ্যেই সেই ভোলে বাবা আছেন। জয় বলে। রেডি হয়ে গেছি আর এবার যাব সেই ভোলে বাবার দর্শনে, সেই গুফার দর্শন করব আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। জয় বাবা বারফানি। আমি এখন সেই মহাপবিত্র স্থান অমরনাথ গুফার সামনে দাঁড়িয়ে আছি, যেখানে শিব পার্বতীকে অমরত্বের কথা শুনিয়েছিলেন। চারপাশে বরফে ঢাকা পাহাড় আর এই গুহার মধ্যেই একটি অলৌকিক শিবলিঙ্গ গড়ে ওঠে। এটা কোনো মন্দির নয়, এটি একটি অলৌকিক তীর্থক্ষেত্র। হাজারো কষ্ট সহ্য করে আমরা পৌঁছেছি এই গুফায়। এখন মনে হচ্ছে সত্যি মহাদেবের কৃপা ছাড়া এখানে পৌঁছানো সম্ভব হতো না। জয় বারফানি বাবা। আমি সবাইকে বলবো জীবনে একবার অন্তত এই অমরনাথ গুফার দর্শন করুন। এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না, অনুভব করতে হয়। চলুন এবার সেই শিবলিঙ্গের দর্শন করে নিই। সবাই আমার সাথে একসঙ্গে বলুন, জয় বাবা বারফানি, জয় ভোলে, হর হর মহাদেব। 300 সিঁড়ি পার করে চলে এসেছি বাবার কাছে। বাবাকে দর্শন করছি। এই হলো বাবা বরফানি। যারা দর্শন করছেন কমেন্টে অবশ্যই জয় বাবা বরফানি লিখবেন। এখান থেকে নিচে নামার সময় ডান দিকে আর বাঁ দিকে প্রসাদ দিচ্ছে, আপনারা 2 হাত বাড়িয়ে দেবেন, তাহলে 2টো প্রসাদ পাবেন। তারপর অমর পায়রা দর্শন করে নামার সময় ডান দিকে ভোলে বাবার গুফার জল আসছে, সেটা একটা ছোট বোতলে ভরে নেবেন। এরপর আস্তে আস্তে বাবার নাম করে নেমে আসুন। একবারে দর্শন করে না পোষালে আবার একবার দর্শন করুন। জয় বলে, জয় বাবা বারফানি। ভোলে বাবাকে দর্শন করে সেম প্লেসই আবার চলে আসলাম। ভোলে বাবার দর্শন করার সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, বা আমার কিভাবে দর্শনের এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন ভোলে বাবার গুফাতে গেলাম, গুফার এই যে সিঁড়িটা আছে, এটা প্রায় 300 সিঁড়ি আছে অ্যাপ্রক্স। সেই 300 সিঁড়ি পার করে সে ভোলে বাবার গুফায় পৌঁছাতে হবে। পৌঁছানোর সময় ঠিক ভোলে বাবার গুফা থেকে একটু নিচে পড়বে এই প্রসাদ কাউন্টার, এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে ভোলে বাবার একদম আপনারা চেষ্টা করবেন সবসময় ডান দিক থেকে দর্শন করে যাওয়ার। ডান দিকে কী হয়, একদম ভোলে বাবার সামনে দিয়ে ওই লাইনটা যায়। তো ভোলে বাবার সেই সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, আস্তে আস্তে ভোলে বাবাকে দর্শন করলাম, মা পার্বতী গণেশজিকে দর্শন করলাম। একটা যেটা খারাপ খবর, এই ভোলে বাবা কিন্তু অলরেডি গলে গেছে। আমরা 2 ফুটের মতন দর্শন পেয়েছি। আপনারা তাড়াতাড়ি আসুন, ভোলে বাবাকে দর্শন করুন, গুফার দর্শন করুন। আর ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। আর ভোলে বাবার আশীর্বাদ ছাড়া এখানে পৌঁছানো যায় না। যাকে ভোলে বাবা ডাকবে সেই এখানে পৌঁছাতে পারে। এত কঠিন দুর্গম রাস্তা পার করে কালকে আমরা প্রায় 30 কিলোমিটার 32 কিলোমিটার হেঁটেছি। আজকে আবার 6 কিলোমিটার পঞ্চতাইনি থেকে এসে আবার 16 কিলোমিটার বালতাল নামবো। এ ভোলে বাবার দান ছাড়া হতে পারে না। তো ভোলে বাবার কাছে আমার এটাই চাওয়া যে ভোলে বাবা আমার যে দর্শনার্থী যারা দেখছে তাদেরকেও আশীর্বাদ করে দেবে তারা। আর যারা আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই জয় বাবা বারফানি লিখতে ভুলবেন না। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। কিন্তু একটা কথা যেটা বলার, এই 12,750 ফুট উঁচুতেই যে আমাদের দূষণ আমরা করছি, যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছি, এর জন্য আজকে এইখানে জায়গাটা কোনো ঠান্ডা নেই, কোনো ঠান্ডা বলতে কিছুই নেই, একদম নর্মাল। যে ভোলে বাবা কীভাবে থাকবে, আজকে 3 তারিখে চালু হয়েছে, আজকে আমি দর্শন করছি 5ই জুলাই। সেই ভোলে বাবা আজকে 2 ফুট হয়ে গেছে। তাহলে এখানে গরম যদি এত থাকে তাহলে কি করে ভোলে বাবা থাকবে? ভোলে বাবা তো অটোমেটিকলি গড়ে যাবে। আমি আগেরবার দর্শন করেছিলাম 5 তারিখ 2023-এ, তখন কিন্তু আমি মিনিমাম 6 ফুট দেখেছিলাম, 5-6 ফুটের মধ্যে দেখেছিলাম। কিন্তু এবার আমি জাস্ট 5 তারিখে দর্শন করছি, তাই 2 ফুটের মতন পেলাম। এটা আমাদেরই জন্য, আমাদেরই ভুল। আমরা যে এত এই 12,750 ফুটে এসে যে পলিউশনটা করছি আমরা, তার ফল আমরাই ভোগ করছি। হর হর মহাদেব, জয় ভোলে, জয় বাবা বারফানি। এটা হলো মন্দিরে ওঠার আগে এখানে লাগেজ রাখতে হবে। লাগেজে মোবাইল ফোন যা কোনো কিছু কিন্তু উপরে যাবে না, সব কিছু এখানে রাখবেন। রেখে এখান থেকে একটা টোকেন দেবে আপনাকে, সেটা নিয়ে তারপরে কিন্তু ওপরে ভোলে বাবা দর্শন করতে যেতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা জিনিস আমার যেটা মনে হয়, আপনারা যদি টিমে আসছেন 5-7 জন যদি টিম ওয়াইজ আসছেন, তাহলে সব থেকে ভালো হবে আপনারা নিচে
50-50 করে নেন, বা যদি 4 জন আসছেন 3 জন করে বা 1 জন করে এরকম ব্যাগ রেখে নিন, আর নিজেরা রেখে নিজেরা দর্শন করে আবার পরের জনকে পাঠিয়ে দিন, এটা কিন্তু বেস্ট। আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যদি আপনি পালকি করে ভোলে বাবার দর্শন করেন গুফার, তাহলে কিন্তু পালকিওয়ালা পুরো গুফার যে 300 সিঁড়ি আছে সেটা আপনাকে আপ ডাউন করতে হবে না, পালকিওয়ালাই পুরোটা 300 সিঁড়ি আপ ডাউন করে দেবে। এই পালকি নিয়ে পুরো গুফাতে তুলবে, আবার গুফা থেকে নামিয়ে দেবে। আর ঘোরাতে আসলে কিন্তু আপনাকে নেমে আপনাকে সেই 300 সিঁড়ি আপ ডাউন করতে হবে। এটা জাস্ট আপনাকে ইনফরমেশন দিলাম। হর হর মহাদেব। নেমে এসে এখানে অনেক ভান্ডারা পেয়ে যাবেন, একটা ভান্ডারাতে খেয়ে নিন, তারপরে আবার নামতে শুরু করবেন। তাল দিয়ে নামার পথেই পেয়ে গেলাম সেই বরফ, এই যে বরফ। আর বরফ এখানে থাকছে না, এত পলিউশন করছি আমরাই, যার জন্য বরফ সব গলে যাচ্ছে, ভোলে বাবা পর্যন্ত গলে গেছে। তাও এখানে এই যে বরফ আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের কপাল। পালকি করে নিচে নামছে মাতাজি, দর্শন করে পালকি করে উঠছে। পালতালের রাস্তাটা ছোট হলেও অনেকটাই খাড়াই। দেখুন এই রাস্তাটা উঠতে প্রচুর কষ্ট হচ্ছে সবারই। সেই কালী মাতার মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। এই জায়গাটা প্রচন্ড খাড়া। জয় মা, জয়। বিশাল খাড়া এই জায়গাটা, এখানে কিন্তু শ্বাসকষ্টেরও প্রবলেম হয়। খাড়াইটা দেখুন, ওই সাইড দিয়ে আসছে, সেইটা এইভাবে উঠছে। আর এই যে কালী মাতার মন্দির, এইটা সব থেকে বড় প্রবলেম। এই ঘোড়াটা পড়ে গেছে দেখুন, ঘোড়ার উপরে লাগেজ ছিল, সেই লাগেজ এই লোকটা পড়ে গেছে ঘোড়া থেকে, চোট তো লাগবেই। ঘোড়াটা উল্টে এখান থেকে পড়ে গেছে, আর এই লোকটা ছিল ঘোড়াতে, মাজায় তো লাগবেই। লোকটা প্রচুর চোট খেয়েছে, ঘোড়ার সাথে এই লোকটা প্রচুর চোট খেয়েছে, ঠিক না? কি অবস্থা, কি অবস্থা, ঘোড়াতে চড়া যে কি রিস্ক। লোকটা উপর থেকে পড়ে গেছে, লোকটা জানি না, মাজায় তো লেগেছেই, ঘোড়াটারও লেগেছে, কিন্তু ঘোড়াটা ঠিক আছে দেখলাম, লোকটা মাজা ধরে আছে। লেগেছে এখন না হোক, কিছুক্ষণ পরে বুঝতে পারবে। একটু অ্যালার্ট না থাকলেই, ঘোড়াওয়ালা কি করেছে, একটা সাইডে দাঁড় করিয়ে দিয়েছে লোকটাকে, দিয়ে খাবার খাচ্ছে, এর জন্য ওই লোকটার এই ঘটনাটা ঘটে গেল। খুব বাজে ঘটনা ঘটলো। বালতালে যাওয়ার রাস্তায়, মানে গুফা থেকে বালতাল যাওয়ার পথে বা বালতাল থেকে গুফা যাওয়ার পথে, এই জায়গাটায় কিন্তু আপনারা সবসময় সাবধান থাকবে। যখন তখন পাথর কিন্তু ওপর থেকে পড়তে পারে, একটু তাড়াতাড়ি এই জায়গাটা পার করবেন। এবার পুরো নিচে নামবো আবার। কুমাইল এখান থেকে 4 কিলোমিটার, আর রেলপত্রি 1.5 কিলোমিটার। আর রাস্তায় যা ধুলো, বাপরে, সারা রাস্তা ধুলো উঠছে, দেখেছে? নিচে থেকে রেলপত্রি আর গুফা থেকে রেলপত্রি রাস্তার অবস্থা এতটাই খারাপ, সেটা আমার ফেস দেখে আপনি বুঝতে পারছেন। ধুলোই ধুলো, পাগল করা ধুলো। আর নিচে থেকে রেলপত্রি এই পর্যন্ত এখন এই ভালো রাস্তা করে দিয়েছে, আবার তারপর থেকে ধুলো আর ধুলো, পাগল হয়ে যাবেন আপনি, পাগল। মানে আমি ভিডিও করতেই পারিনি, বের করবো কি ক্যামেরা, ধুলো হয়ে যাবে। এইটাই চোখ মুখের অবস্থা দেখুন, মাথায় একটা বেঁধেছিলাম তাই, নাহলে এই আমার পায়ের অবস্থা দেখুন, 2 পায়ের অবস্থা দেখেছেন, জামা প্যান্টের অবস্থা। আর এই রেলপত্রির এখানে বরফ জমে আছে, দেখে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। ডোমেল থেকে এই 2 কিলোমিটার। এই রাস্তাটা যেরকম বানিয়ে দিয়েছে, এরকম যদি রাস্তা বানিয়ে দেয় তাহলে কিন্তু ধুলো থেকে বাঁচা যায়। অমরনাথ যাত্রা আসবেন কীভাবে, অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, কীভাবে আসবেন? আসতে গেলে মোটামুটি যদি এই এত তাড়াতাড়ি ডিসিশান নিতে চান, তাহলে যে কোনো জায়গায়, বালতালের এখানেও ইনস্ট্যান্ট মানে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, পেহেলগাঁওতেও হয়ে যাচ্ছে, আর জম্মু রেল স্টেশনও হয়ে যাচ্ছে, এটা একটা। আর যদি আপনি আগে থেকে প্রস্তুতি নেন, তাহলে এপ্রিল মাসে কিন্তু
এই সাইনবোর্ড এটা ডিক্লেয়ার করে যে আমাদের অমরনাথ যাত্রায় অমুক ডেট থেকে শুরু হচ্ছে, অমুক ডেট থেকে আপনি মেডিকেল করতে পারবেন, আর অমুক ডেট থেকে আপনি অফলাইন আর অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর মেডিকেল করার জন্য সাইনবোর্ড কিছু হসপিটালকে সিলেক্ট করে দেয়, তার মধ্যে আপনাকে সেই মেডিকেলটা করে নিতে হবে, তারপরে আপনি অফলাইন বা অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন। যেইবার রেজিস্ট্রেশন করার সময় আপনাকে ভাবতে হবে আমি কোন ডেটে যাব। হয়তো অমরনাথ এবছর যেরকম 3 তারিখ খুললো, 3 জুলাই, এবং আপনাকে ঠিক করতে হবে যে 3 জুলাই যাবেন না 4 জুলাই যাবেন। আপনি যে ডেটটা বলবেন সেটা অনলাইন বা অফলাইন সেই ডেটটা আপনার এসে যাবে। তার জন্য ওই 150 টাকা মতন লাগে, এটাই হলো নিয়ম। তারপরে আপনার তার 2 দিন আগে সেই বালতাল হোক পেহেলগাঁও হোক সেখানে চলে আসতে হবে, এটাই হলো সিস্টেম। একদিন আগে আসলে হয়ে যাবে বালতালে, আর পেহেলগাঁওয়ে একদম মানে একদিন আগেই আসতে হবে। যদি ভগবতীনগর বেস ক্যাম্প দিয়ে আসেন তাহলে ভগবতীনগর বেস ক্যাম্পের ভিডিও আছে, দেখে নেবেন। এটাই হলো অমরনাথ যাত্রার কিছু ইনফরমেশান। যাই বলে সোনমার্গ বলছে 17 কিলোমিটার, শ্রীনগর 101, জম্মু 350, আর বেস ক্যাম্প 3 কিলোমিটার এখনও যেতে হবে। আর কার্গিল এখান থেকে 111 কিলোমিটার, আর লে হলো 327 কিলোমিটার। তো এই আমার যে RFID কার্ড আছে এটা আমাকে দিয়ে দিতে হবে, এটা এবার ওনারা নিয়ে নেবেন আমার কাছ থেকে। এই কার্ডটা আমাকে এখনই দিয়ে দিতে হবে ওদের কাছে। এই যে কার্ড আমি দিয়ে দিলাম, যাত্রী কার্ড এখানেই দিয়ে দিতে হয়। আর এরপর এখনও 3 কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে বেস ক্যাম্প। ওখানে গিয়ে একটা ট্রেন নিতে হবে, আর আইদার শ্রীনগর যেতে হবে, যে কোনো একটা ডিসিশান নিতে হবে। তো দেখি কোন ডিসিশানটা নেওয়া যায়। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভিডিওগুলো এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।